পরের দিন সকালে রুহি ঘুমাচ্ছে, চোখে মুখে কম্বল মুড়িয়ে। এমন সময় রুহির হ্যান্ডব্যাগে থাকা সাইফানের ফোনটা বাজতে লাগলো। ফোনের রিংটোনটা শুনেই রুহি লাফিয়ে উঠল। ডানে বামে তাকিয়ে বিড়বিড় করে বলল, কে মরতে কল করলো ভাই? বলে রুহি নিজের ফোন কানে দিল, কিন্তু তাতে কোনো আওয়াজ এলো না অপর পাশ থেকে। তাই রুহি বাধ্য হয়ে উঠে ব্যাগ থেকে ফোন বের করে কানে দিল। সাথে সাথে অপর পাশ থেকে একজন বলল, স্যার, আরবি কোম্পানির সাথে ডিল সাইন করার কথা ছিল কালকে, আপনি আসেননি, তাই 14 কোটি টাকার ডিল আমরা হারিয়েছি। টাকার অ্যামাউন্টটা শুনে রুহি থতমত খেলো। ঘুম জড়ানো কণ্ঠে বলল, এতগুলো টাকার ছেড়ে দিল মানে? কে দিল? আপনি কে? রুহির কণ্ঠ শুনে লোকটি জিজ্ঞেস করলো, সাইফান স্যার আছেন? রুহি মাথা নাড়িয়ে না করে সোফায় বসেই ঘুমিয়ে পড়লো আবারও। রুহি ভীষণ ঘুম কাতুরে। একবার ঘুমালে ঘুম পুরা না হওয়া পর্যন্ত দুনিয়াদারির হুঁশ থাকে না ওর। একদিকে বেলা গড়িয়ে দুপুর 1টা বাজে। রিহান আর প্রিশা ওয়েট করছে সাইফানের জন্য। সাইফান এনে ওরা ঘুরতে যাবে। সাইফান কিছুক্ষণের মধ্যে বের হয়ে বলল, চলো আমি রেডি। বলে সানগ্লাস পরে নিল। রিহান সাইফানকে জিজ্ঞেস করলো, তুই এভাবে যাবি? কথাটা শুনে সাইফান নিজের দিকে তাকালো। ওর পরনে কালো হাফ প্যান্ট আর হোয়াইট টি শার্ট। সাইফান নিজেকে দেখে নিয়ে বলল, সুন্দর লাগছে আমাকে, চলো। বলে সাইফান হন করে রুহির রুমের সামনে গিয়ে নক করতে লাগলো। তা দেখে রিহান বলল, বাচ্চামো গেল না এখনো। উত্তরে প্রিশা বলল, দাদা ভাই, সাইফান ভাই এখন যে সবসময় হাসি খুশি থাকে এর একমাত্র ক্রেডিট কিন্তু রুহি আপুর। কথাটা শুনে রিহানের একটা ধাক্কা লাগলো। না চাইতেও রুহির উপর রিহানের একটা রাগ হলো। রিহান মনে মনে বলল, সবার মন ভালো করার দায়িত্ব তোমার নেওয়ার কোনো দরকার? কিছুদিন আগে আমি যখন অসুস্থ হলাম তখন আমার জন্য চিন্তা করলে, আবার এখন আমার ভাইয়ের সাথে ঘুরছো। তুমি চাচ্ছটা কি মেয়ে? রিহানের ভাবনার মাঝে আহিলি এলো। রিহান আহিলির সাথে কথা বলতে বলতে রিসোর্ট থেকে বের হলো। এদিকে সাইফান অনেকক্ষণ ধরে ডাকার পরও রুহি দরজা খুলল না। বাধ্য হয়ে সাইফান পকেট থেকে চাবি বের করলো। তা দেখে প্রিশা জিজ্ঞেস করলো, রুহি আপুর রুমের চাবি তোমার কাছে কি করে ভাইয়া? উত্তরে সাইফান বাঁকা হেসে বলল, একটা চাবি রুহির কাছেই আছে আর অন্যটা আমার কাছে। আমার বইয়ের রুমের চাবি ম্যানেজারের কাছে থাকবে তা তো ভালো দেখায় না, তাই না? যতই হোক আমার বইয়ের জামাইয়ের রিসোর্ট এটা। কথাটা বলে সাইফান প্রিশাকে চোখ মারল। প্রিশা তবদা খেয়ে বোঝার চেষ্টা করলো সাইফানের কথাগুলো, আর যখন বুঝলো তখন গলা ঝাড়া দিয়ে হনহন করে চলে গেল। প্রিশার কাণ্ডে সাইফান হেসে রুহির রুমের দরজা খুলে ভেতরে ঢুকলো। দেখলো রুহি বিছানায় নেই। সাইফানের বুক দক করে উঠল। ভালো করে রুমের চারদিকে দেখতে সাইফান সোফায় থাকা ঘুমন্ত রুহিকে দেখল। এবার সাইফানের জানে জান এলো। ও রুহির কাছে গিয়ে আদুরে কণ্ঠে ডাকতে লাগলো। এতে রুহি বিরক্ত হয়ে সাইফানের বুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ব্যাপারটা অবশ্য বেশ উপভোগ করলো সাইফান। ও রুহির কানের কাছে গিয়ে পিস করে বলল, তোমাকে এমন অবস্থায় দেখে আমার যে অবস্থা বেহাল হচ্ছে জান, ইচ্ছে করছে তোমার গাল দুটো একটু ছুঁয়ে দেই। তুমি যদি এখন না উঠো যান তাহলে যে আমি এই দুঃসাহসিকতার কাজটা করে ফেলতে পারি। সাইফানের এমন কথা শুনে রুহি লাফিয়ে উঠল। তা দেখে সাইফান একগাল হাসলো। এরপর বলল, জান, তোমাকে ঘুমন্ত অবস্থায় বেশি মায়াবী লাগে। তুমি কি দিন দিন মোটা হচ্ছ জান? তোমার ঘালগুলো ফুলে উঠছে কেন? সাইফানের এহেন কথা শুনে রুহি জারি দিয়ে বলল, চুপ থাকেন। এরপর উঠে চুলগুলো হাত খোপা করে নিয়ে ফ্রেশ হতে লাগলো। সাইফান সোফায় পড়ে থাকা নিজের ফোনটা নিয়ে কল লিস্ট চেক করতে ভ্রু কুঁচকে ফেলল। কিছুক্ষণ ফোন নিয়ে ঘাটাঘাটি করার পরেই রুহি ফ্রেশ হয়ে এলো। সাইফান রুহিকে দেখে জিজ্ঞেস করলো, জুবাইর কল করেছিল? এটাকে? ম্যানেজার অফিসের। ও হ্যাঁ, সকালে একবেলা কল করে আমার ঘুম নষ্ট করেছিল। কথাটা বলে রুহি চুল বাঁধতে নিতে সাইফান বাধা দিল। বলল, আমি চুল বেঁধে দিই তোমার, আপনি পারবেন? সাইফান হাসু চোখ মাথা নাড়ালো। রুহি চিরুনি এগিয়ে দিল সাইফানের দিকে। সাইফান রুহি চুল বেঁধে দিতে লাগলো। রুহি অবাক চোখে আয়নাতে সাইফানকে দেখতে লাগলো। বেশ যত্ন সহকারে চুল বাঁধছেও। তা দেখে রুহি জিজ্ঞেস করলো, আপনি চুল বাঁধতেও পারেন? বাহ, আপনার বউ তো তাহলে লম্বা চুল হলে যত্ন আপনিই নিতে পারবেন। উত্তর সাইফান হেসে বলল, আমার বউ তো তুমিই হবে জান, তোমার চুলের যত্ন তো আমাকে নিতেই হবে।
তুমি জানো আমার ফিউচার প্ল্যানের একটা হলো বউয়ের চুল যত্ন নেওয়া। তাই? আর কি কি আপনার পরিকল্পনা আছে আপনার ভবিষ্যৎ নিয়ে? আমার একটা মিষ্টি বউ থাকবে, যেটা তুমি জান, আর আমাদের অনেকগুলো বাচ্চা কাচ্চা থাকবে। কথাটা শুনে রুহি চমকালো। কিছুক্ষণ পরে চুল বাঁধা শেষে সাইফান রুহিকে নিয়ে বের হলো। দুপুর গড়িয়ে বিকাল 4টা। সমুদ্রের ধারে বসে সবাই গল্প করছে। রিহান আহিলের সাথে কয়েকটা ছবি তুলে এসেই বসে পড়েছে। আহিলি রিহানকে ঠেলছে আরও ছবি তোলার জন্য, কিন্তু রিহান উঠছে না। ফ্রিসা আর রুহি ব্যস্ত ডাব খেতে, আর সাইফান একাই বিভিন্ন পোজে ছবি তুলছে। আহিলি রিহানকে অনেকক্ষণ রিকোয়েস্ট করার পরও যখন রাজি হলো না, তখন আহিলি ফ্রিসা আর রুহির কাছে এলো ছবি তোলার জন্য। এবার আহিলি ফ্রিসা এবং রুহি ছবি তুলতে লাগলো। দূর থেকে রুহির দিকে অপলক চেয়ে রইল রিহান। বিড়বিড় করে বলল, মেয়েটা দেখতে অতটাও খারাপ না, আর ব্যবহারের দিক থেকে অনেকটাই বাচ্চামো করে, ক্ষেত্র বিশেষে আবার ম্যাচিওর। আচ্ছা, আমি কি রুহির উপর দুর্বল হচ্ছে? হয়তো হ্যাঁ, কেননা আমার রাগ হয় রুহিকে অন্য কারো পাশে দেখলে। নিশের সিট করার পর রুহি আমাকে সাপোর্ট দিয়েছে, এর জন্যই কি ওর উপর আমার এমন অনুভূতি জন্মেছে, নাকি সত্যি আমি ওকে ভালো? কথাটা ভাবতে রিহান উঠে গিয়ে গেল রুহির দিকে। প্রিসা আর আহিলি তখন ব্যস্ত ম্যানের সাথে কথা বলতে। ঠিক সে সময় রিহান রুহির মুখোমুখি দাঁড়িয়ে ওর হাত ধরল খুব শক্ত করে। এতে করে রুহি বিরক্ত হয়ে নিজের হাত ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু ব্যর্থ। তাই ও রিহানকে বলল, স্যার আমার হাত ছাড়ুন, আমার সাথে এসো। আমি যাব না আপনার সাথে, ছাড়ুন আমার হাত। আমার তোমার সাথে কথা বলাটাও জরুরি রুহি, এসো। বলে রিহান রুহিকে টেনে গাড়িতে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসলো। তা দেখে রুহি গাড়ির দরজা খুলে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু ব্যর্থ হয়। রুহি এবার রিহানকে বলে, আপনি এমন করছেন কেন? আমাকে নিয়ে কোথায় যাচ্ছেন? কথা বলতে যাচ্ছি, আমার তোমার সাথে কথা বলাটা জরুরি। সেটা তো এখানেও বলা যেত, এভাবে টেনে নিয়ে যাচ্ছেন কেন? যে কথাটা বলতে চাইছি তা সবার সামনে সম্ভব না। আশ্চর্য স্যার, আমি কিন্তু সাইফানকে বলেও আসিনি ও আমাকে খুঁজবে। হঠাৎ করে রুহির মুখে সাইফানের নাম শুনে রিহান জোরে গাড়ি ব্রেক করলো। রুহির দিকে ঝুঁকে জিজ্ঞেস করলো, সাইফানকে ভালোবাসো? আপনি আবারও আমাকে আমার ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন করছেন স্যার। করতে বাধ্য হচ্ছি। তুমি সাইফানকে বিয়ে করতে চাও না, আর তার জন্য তুমি পালিয়ে গিয়েছিলে সেদিন রাতে। অথচ এখন তুমি সাইফানের সাথে বসে গল্প করো, সময় কাটাও, ওর সব কথা শোনো। কেন রুহি? রিহানের এই প্রশ্নের উত্তর রুহির কাছেও নেই। তাই ও বলল, আমি আপনাকে এসব কেন বলবো? কারণ তুমি বাধ্য। কেন আমি বাধ্য? কে আপনি? আমার যে আপনাকে আমার কথা বলতেই হবে? রুহির শেষ কথায় রিহানের মাথায় রক্ত উঠে গেল। ও খুব জোরে রুহির হাত চেপে ধরল। হাতের ব্যথায় রুহির চোখে পানি এলো। নিজের হাত রিহানের থেকে ছাড়ানোর চেষ্টা করতেই রুহি বলল, আমার হাত ছাড়ুন স্যার, আপনি আমার সাথে এমন ব্যবহার করতে পারেন না। কেন পারি না? আমি ধরলে তোমার কষ্ট লাগে রুহি? আমাকে তোমার অসহ্য লাগে, তাই না? আচ্ছা রুহি, সাইফান আসার আগে তো আমার সাথে তোমার একটা সুন্দর সম্পর্ক ছিল, সেটা নষ্ট করলে কেন? আপনি কোন সম্পর্কের কথা বলছেন স্যার? আপনার সাথে আমার একজন টিচার আর স্টুডেন্টের সম্পর্ক ছাড়াও অন্য কোনো সম্পর্ক নেই। আর রইল আপনার অসুস্থতার সময় আপনার সেবা করা, সেটা আমি করেছি আমার বিবেকবোধ থেকে। এছাড়া আপনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। তুমি মিথ্যা বলছো রুহি। তুমি আমাকে রাগাচ্ছ কেন? আপনাকে রাগাবো কেন? তাহলে প্লিজ সাইফানের থেকে দূরে থাকো। কেন? আমার সহ্য হয় না রুহি, তুমি কেন বুঝতে পারছো না? কথাটা বলে রিহান রুহির গাল স্পর্শ করতে গেলে রুহি মুখ ঘুরিয়ে নেয়। তা দেখে রিহানের রাগ আরও বেড়ে যায়। ও রুহির হাত মুচড়ে ধরে ফলে, আমার সাথে এমনটা করার মানে কি? ওই দিন ওই ছেলেগুলোর হাত থেকে তোমাকে বাঁচাতে আমি যখন তোমার কাছে আসার নাটক করেছিলাম, তখনও তুমি আমাদের মাঝে হাত দিয়ে দেওয়াল তৈরি করেছিলে। আজও এমন করছো কেন রুহি? রিহানের প্রশ্নটা করে রুহির দিকে খেয়াল করতেই দেখলো রুহির চোখে পানি। সাথে সাথে রিহান রুহির হাত ছেড়ে দিল। রুহির সপাটে রিহানের গালে চর বসিয়ে দিল। এরপর ধাক্কা দিয়ে রিহানকে সরিয়ে দিয়ে বলল, নিজের লিমিটের মধ্যে থাকুন স্যার। আমার সাথে কোনো অধিকারের আপনি এমন ব্যবহার করেন? অধিকার দেখাও কেন বারবার? এটা কেন বুঝো না? আমার কষ্ট হয়। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি রুহি। তোমার বাচ্চামি, তোমার হুটহাট করা আজব কাজ, তোমার ভিত্তিহীন কথার মায়া আমি পড়েছি রুহি। তোমার পাশে অন্য কাউকে দেখলে আমার কষ্ট হয়। প্লিজ রুহি, বোঝার চেষ্টা করো।
কথাটা বলেই রুহি চোখের দিকে তাকালো। রুহি অবাক হয়ে গেছে রিহানের কথাগুলো শুনে। এটা তো হওয়ার কথাই ছিল না। রুহি চেয়েছিল রিহানকে নিশার সর্বোচ্চ সত্যি, অর্থাৎ নিশা যে বিবাহিত সেটা একটা বড় কাহিনীর মাধ্যমে সবাইকে জানাবে, আর এতে করে রিহানকে ঠিক সেই অপমানের মুখোমুখি হতে হবে যা আজ থেকে কয়েক বছর আগে ওকে হতে হয়েছিল বিয়ের দিন বর চলে আসার পর। কিন্তু এখন রিহানের কথাই যে সব এলোমেলো হয়ে যাচ্ছে রুহিকে চুপ থাকতে দেখে রিহান আবারও বলল, তুমি সাইফানকে বিয়ে করতে চাও না রুহি? আমাকে শুধু একবার বলো তুমি আমার হবে। আমি সবাইকে উপেক্ষা করো, তোমার হাত ধরবো। আমার পরিবারের বিরুদ্ধে, আমার ভাইয়ের বিরুদ্ধে গিয়ে আমি তোমার হাত ধরবো রুহি। শুধু তুমি একবার বলো। রিহানের কথার কোনো উত্তর রুহি দিল না। তা দেখে রিহান উত্তেজিত হয়ে বলল, রুহি, আমার পাশে আমার পরিবার নেই, আমার নিজের বলতে কেউ নেই, সবাই আমাকে ছেড়ে গেছে। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না। তুমিও যদি সবার মতো আমাকে ছেড়ে চলে যাও, আমি কি নিয়ে বাঁচব? কথাগুলো শুনে রুহি শান্ত স্বরে বলল, নিশাপুর সাথে আপনার 7 বছরের সম্পর্ক স্যার। তুমি তো জানো রুহি, নিশা আমার সাথে ঠিক কী করেছে। যার জন্য আমি পরিবার পরিজন ত্যাগ করেছি, সে আমাকেই ত্যাগ করেছে। আমার সব থেকে দূর সময় তো তুমি আমার পাশে ছিলে। তোমার জন্য আজ আমি সুস্থ আছি রুহি। তুমি আমার হাত ছেড়ো না রুহি। রুহি রিহানের আর একটা প্রশ্নেরও উত্তর দিল না। রিহানকে বলে গাড়ির দরজা খুলে নিয়ে গাড়ি থেকে বের হয়ে চলে গেল। রুহি কিছু দূর হেঁটে আসতেই একটা গাড়ি এসে ওর সামনে দাঁড়ালো। গাড়ির ভেতর থেকে সাইফান বেরিয়ে এসে রুহিকে জিজ্ঞেস করলো, জান তুমি কোথায় চলে গিয়েছিলে? কি হয়েছে তোমার জান? কথা বলো জান। রুহি সাইফানের কথা জবাব না দিয়ে ওর দিকে তাকিয়ে রইল। রাত 9টা। রুহি নিজের রুমে চুপচাপ বসে আছে। তখন সাইফানের সাথে রিসোর্টে ফেরার পর থেকে রুহি এক মুহূর্তের জন্য রুম থেকে বের হয়নি। প্রিশা এবং আহলি কয়েকবার এসে ডেকে গেলেও রুহি বের হয়নি। রুহি কেমনভাবে একা একা থাকতে দেখে প্রিশা সাইফানকে গিয়ে বলল, ভাইয়া, রুহি আপুর কি হয়েছে? জানি না বোন, বলেই সাইফান সোফায় বসে চোখ বন্ধ করলো। প্রিশা সাইফানকে ভালো করে দেখলো। এরপর পুরো রুমটা দেখতে বুঝলো ছোটখাটো একটা জ্বর বয়ে গেছে রুমের উপর দিয়ে। কিন্তু হঠাৎ কি এমন হলো যে সাইফান রুহি দুজনেই এমন চুপচাপ হয়ে গেল? প্রিশাই ভাবনা নিয়ে সাইফানের রুম থেকে বের হতে দেখলো কালো পাঞ্জাবিতে রিহান দাঁড়িয়ে আছে। প্রিশা রিহানকে গিয়ে বলল, দাদাভাই, কোথাও যাচ্ছ? উত্তরে রিহান বলল, যাচ্ছি না, যাব। রুহি কোথায় রে? রুহি আপু রুমে, কখন থেকে ডাকছি, দরজাই খুলছে না। কি হয়েছে বলো তো? আমি দেখছি। বলেই রিহান রুহির রুমের সামনে গিয়ে কয়েকবার ডাকলো রুহিকে, কিন্তু রুহির কোনো সাড়া শব্দ নেই দেখে রিহান ম্যানেজার সুমনকে ডাকলো। সুমন আসতেই রিহান বলল, রুম নম্বর 304-এর চাবিটা দাও। চাবির কথা শুনে মাথা নিচু করে ফেললো সুমন। তা দেখে রিহান বলল, কি হলো, দাও। সরি স্যার, রুম নম্বর 304-এর চাবি আমার কাছে নেই। কথাটা বলে সুমন চলে গেল। সুমন যেতে রিহান বিরক্ত হয়ে বলল, একটা চাবিও ঠিকঠাক মতো রাখতে পারে না। এখন কি করি? প্রিশা, তোর কাছে কোনো আইডিয়া আছে? প্রিশা ডুব গেল। কি বলবে ও? চাবি তো সাইফানের কাছে। এখন কি সাইফানের কাছে গিয়ে চাবি নিয়ে আসবে? কথাটা ভাবতে প্রিশা রিহানকে বলল, দাদাভাই দাঁড়াও, আমি দেখি কোনো ব্যবস্থা করা যায় কিনা। বলেই প্রিশা সাইফানের রুমে এলো। দেখলো সাইফান সোফায় বসে আছে, সামনে ল্যাপটপ নিয়ে। প্রিশা গলা ঝাড়া দিয়ে রুমের ভেতরে ঢুকলো। 2বার দূর থেকে সাইফানকে ডাকলো, কিন্তু সাইফান কোনো উত্তর দিল না। ওর দৃষ্টি ল্যাপটপে আবদ্ধ। প্রিশা এবার ধীর পায়ে সাইফানের পিছনে এসে দাঁড়ালো। সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে উঠে দাঁড়ালো সাইফান। প্রিশার দিকে অগ্নিদৃষ্টিতে তাকিয়ে বলল, তুই বারবার আমার কাছে কি বলতে আসছিস প্রিশা? ভাইয়ের চাবিটা। কোন চাবি? রুহি আপুর রুমের চাবি। চাবির কথা শুনতে সাইফান হিংস্র ভাগের ন্যায় প্রিশার দিকে তাকালো। হঠাৎ করে সাইফানের এমন রেগে যাওয়ার কারণ প্রিশা বুঝল না। ভাইয়ের রাগ সম্পর্কে প্রিশা ভালো করেই জানে, তাই আর কথা না বাড়িয়ে চলে গেল। প্রিশা যেতেই সাইফান আবারও ল্যাপটপটা অন করলো। স্ক্রিনে স্পষ্ট রুহিকে দেখা যাচ্ছে। রুহি নিজের রুমের ফ্লোরে বসে বিছানায় মাথা ঠেকিয়ে কাঁদছে, যা দেখে সাইফানের ইচ্ছে করছে সব এলোমেলো করে দিতে, সব কিছু জ্বালিয়ে দিতে। নিজের জানের চোখের পানি যে বড্ড পীড়া দিচ্ছে ওকে। রুহির একটা চোখের পানিতে একটা বিষাক্ত তীরের মতো এসে লাগছে সাইফানের বুকে। এই যন্ত্রণা যে সাইফান আর নিতে পারছে না।
এদিকে রুহিকে অনেক ডাকার পরও দরজা না খোলায় রিহান এখন মেজাজ খারাপ হচ্ছে। এমন করার মতো কি হয়েছে সেটাই রিহান বুঝতে পারছে না। রিহানকে একা একা ব্যালকনিতে দাঁড়িয়ে কিছু ভাবতে দেখে আহিলি পিছন থেকে জিজ্ঞেস করলো, কি ভাবছো রিহান? আহিলির কথা শুনে রিহান ওর দিকে ফিরল, হালকা দীর্ঘশ্বাস নিয়ে বলল, রুহির কি হয়েছে বলো তো আহিলি। আমি কতবার ডাকলাম, দরজা খোলা তো দূরে থাক, ভেতর থেকে একটা জবাবও দিল না। হয়তো কোনো বিষয় নিয়েও আপসেট, ঠিক হয়ে যাবে, চিন্তা করো না। আহিলির কথা শুনে রিহানের মন শান্ত হলো না। তাই রিহান ব্যালকনিতে থাকা চেয়ারে গিয়ে বসে পড়ল। তা দেখে আহিলি বসলো রিহানের পাশে। এরপর জিজ্ঞেস করলো, তোমার নিশা কেমন আছে রিহান? হঠাৎ করে নিশার কথা শুনে রিহান চমকালো। আহিলির দিকে তাকিয়ে বলল, তোমার ওর নাম এখনো মনে আছে? উত্তরে হালকা হাসলো আহিলি। এরপর বলল, কবে বিয়ে করছো তোমরা? নিশার সাথে আমার এখন আর কোনো সম্পর্ক নেই, ও আমাকে চিট করেছে। কি? আহিলি, নিশা অন্য কারোর সাথে রিলেশনশিপে গেছে আমাকে না জানিয়ে, অথচ আমি পাগল ওর মতো একটা চিপ মেয়ের জন্য পরিবার ছেড়েছি। নিশাকে তুমি বিয়ে কেন করোনি রিহান? পরিবারের জন্য। আমি চাইতাম বাবা আমাদের মেনে নিক, এরপর বিয়ে করব। রিহানের কথাটা শুনে হাসলো আহিলি। এরপর বলল, বিয়ে না করলে হাজব্যান্ড ওয়াইফের মতো সংসার করে, অথচ মেয়েটাকে বিয়ে করে স্বীকৃতি দিতে তোমার পরিবারের দোহাই দিতে হচ্ছে। এটা কেমন ভালোবাসা তোমার রিহান? আহিলের কথাগুলো শুনে রিহান রেগে আহিলির গলা চেপে ধরল। হিস হিসিয়ে বলল, চুপ, একদম চুপ। তুমি যা জানো তা যেন আর কেউ না জানতে পারে। এই কথাগুলো একান্তই আমার ব্যক্তিগত। রিহান ছাড়াও আমার লাগছে, লাগার জন্যই তো দৌড়েছি। আমার বেস্ট ফ্রেন্ড ছিলে বলে আমার জীবনের অতীতটা তুমি জানো, কিন্তু বর্তমানটা তুমি জানো না হেলে। তাই অতীতের কথা তুলে আমার বর্তমানে প্রভাব ফেলার চেষ্টা করো না, ফলাফল ভালো হবে না। রিহানকে এই মুহূর্তে হিংস্র শকুনের মতো লাগছে আহিলের কাছে। এই মানুষটাকে নাকি ও ভালোবেসেছিল। ছি! আহিলের ভাবনার মাঝে রিহান আবারও বলল, আমার পথের কাটা না হয়ে চলে যাও এখান থেকে, তোমার এখানে কোনো প্রয়োজন নেই। বলেই রিহান আহিলিকে ছেড়ে উঠে দাঁড়ালো। আহিলি কাশতে কাশতে বলল, সাইফান তোমার ভাই হলেও তুমি সাইফানের নখের যোগ্য নও রিহান। তুমি শুধু নিশার নয়, আরও মেয়েদের জীবন নষ্ট করেছ। এমনকি সেদিন রাতে আহিলি নিজের কথাটা শেষ করতে পারল না। তার আগে রিহান ওকে থামিয়ে দিয়ে বলল, এসব কথা এখন উঠানোর কোনো মানে নেই আহিলি। ভুলে যেও না, তোমার বাবা একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা, না হলে তোমার সাথে আজ আমার কোনো সম্পর্কই থাকতো না। রিহানের কথাটা শুনে আহিলি হাসল, বলল, টিনেজ বয়সের ভুল আজ আমাকে এগুলো পাপ করিয়ে নিয়েছে রিহান। মজার ব্যাপার হলো, এত কিছু করেও আমি তোমার ভালোবাসা পেলাম না। কথাগুলো এক নাগাড়ে বলে আহিলি চলে গেল রিহানের রুম থেকে। তা দেখে ক্ষিপ্ত রিহান বলল, তোমরা সবাই একটা নেশা ছিল আমার, তোমাদের প্রয়োজন বিছানা পর্যন্তই ছিল, কিন্তু রুহি, সে তো আমার আগুন, সারা জীবনও তার ঘোর আমার কাটবে না। 2 দিন পর রুহি নিজ রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে। শীতের মিষ্টি বাতাসে এসে রুহির পুরো শরীর আছড়ে পড়ছে। সময়টাকে বেশ উপভোগ করছে রুহি। ঠিক এমন সময় রিহান এসে রুহির 2 কাঁধে হাত রেখে নিজের দিকে ঘোরালো। তা দেখে রুহি ব্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কি সমস্যা? সমস্যা মানে? গত কয়েকদিন ধরে তুমি এমন চুপচাপ কেন আছো? আমার উত্তর কই? কিসের উত্তর স্যার? রুহি, তুমি আমার মেজাজ খারাপ করছো। আচ্ছা বুঝেছি, তুমি চাচ্ছ না সাইফানের সামনে কোনো ঝামেলা হোক, তাই তো? রুহি কোনো উত্তর করলো না। রিহান পকেট থেকে ফোন বের করে একজনকে কল করলো। এরপর কথা বলা শেষে রুহিকে বলল, ব্যবস্থা হয়ে গেছে, সাইফান কয়েকদিনের মধ্যেই আবারও আমেরিকা চলে যাবে, আর এরপরেই আমরা বিয়ে করব। কথাগুলো বলে ক্রূর হাসি হাসলো রিহান। রুহি তাই স্পষ্ট দেখলো। রুহিকে চুপ থাকতে দেখে রিহান বলল, কাল সন্ধ্যায় একটা পার্টি আছে আমার কিছু ফ্রেন্ডদের, তুমি যাবে আমার সাথে? আমি এসব পার্টি পছন্দ করি না। বলেই রুহি রুমে ফিরে আসতেই বিছানার উপর সাইফানকে শুয়ে থাকতে দেখলো। সাইফান রুমে কীভাবে এলো? রুহি কিছুক্ষণ চুপ করে সাইফানের মুড বোঝার চেষ্টা করলো। তখনই রিহানও রুমে এসে থতমতে খেয়ে সাইফানকে জিজ্ঞেস করলো, তুই কখন এলি? আর রুম তো লক করা ছিল। রিহানের প্রশ্নে সাইফান উঠে বসলো। এরপর ফিক করে হেসে বলল, এসেছিলাম
জানকে ডাকতে, এসে দেখি রুম পাকা। ভাবলাম হয়তো শাওয়ার নিয়েছে, তাই কোনো হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে অপেক্ষা করছিলাম। সাইফানের উত্তর শুনে রিহান স্বস্তির শ্বাস নিল। রুহি সাইফানের দিকে তাকিয়েই আছে। রুহির মনে হচ্ছে সাইফানের চোখ অন্য কথা বলছে, কিন্তু এমন কেন লাগছে? রুহি কি তবে সাইফানের চোখের ভাষা বুঝতে পারছে? কথাটা ভেবে রুহি চোখ নামিয়ে নিল। কয়েক মিনিটের ব্যবধানে রিহান রুম থেকে চলে গেল। রিহান যেতে সাইফান রুহিকে উদ্দেশ্য করে বলল, যান, কিছু পেপারে সাইন করানোর ছিল। ঢাকায় ব্যাক করে সাইন করা যেত, কিন্তু ম্যানেজার বলে এখনই করে যেন পাঠিয়ে দেয়। জরুরি দরকার নাকি? এক নাগারা কথাগুলো বলে থামলো সাইফান। তা শুনে রুহি বলল, এত কৈফিয়ত দিতে হবে না, দিন, আমি সাইন করে দিচ্ছি। সাইফান ফাইল এগিয়ে দিল। রুহি কাগজগুলোতে সাইন করে দিল। সাইন করা শেষ হতে সাইফান কাগজগুলো নিয়ে রুম থেকে চলে গেল। রুহি দপ করে বিছানায় বসে পড়ল। বিড়বিড় করে বলল, রিহান খানকে শাস্তি দিতে এত দূর এসে হেরে যাব না আমি। আমাকে অন্য কিছু ভাবতে হবে, কিন্তু আমার একার পক্ষে সম্ভব না। সাইফানের সাহায্য আমার লাগবে। ওকে সরাসরি বললে রাজি হবে না, বিদে উল্টো পথে হাঁটতে হবে। তার জন্য প্রয়োজন সাইফানের বাহিরে যাওয়াটা আটকানো। কিন্তু কিভাবে আটকাবো? রিহান স্যারের ফোনটা ফেলে আমার কাজ অনেকটা সহজ হয়ে যাবে। কথাগুলো ভেবে গম্ভীর হয়ে গেল রুহির মুখ। তার লিফটে দাঁড়িয়ে আছে, মুঠোফোন দেখলো সাইফান। দূর থেকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিল রুহিকে। এরপর ফোনটা পকেটে রেখে লিফট থেকে বেরিয়ে গেল সাইফান। সময় পেরিয়ে রাত 11টা। ডিনারের পর থেকে রিহানের ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে বারবার। তাই আজ আর দেরি না করে শুয়ে পড়লো। কিছুক্ষণের ব্যবধানে ঘুমিয়ে পড়লো। রিহান ঘুমিয়ে পড়তেই চুপি সেরে রুমে এলো রুহি। ভালো করে চেক করলো যে রিহান আসলেই ঘুমাচ্ছে কিনা। এরপর রুহি রিহানের ফোনটা হাতে নিয়ে আনলক করলো। রুহি একে একে সমস্ত প্রয়োজনীয় তথ্য নিয়ে রুম থেকে বের হয়ে আসলো। রুম থেকে বের হতেই মুখোমুখি হলো সাইফানের। রুহি এক পলকে সাইফানকে পর্যবেক্ষণ করলো। ব্ল্যাক হুডি, সাথে কালো ডেনিম প্যান্ট। সাইফানকে দেখে মনে হচ্ছে রেগে আছে, কিন্তু কি নিয়ে রাগ? কথাটা ভেবে রুহি জিজ্ঞেস করলো, আপনি এখানে? উত্তরে সাইফান ঠোঁট বাঁকিয়ে হাসলো। এরপর বলল, আমি এসেছিলাম খুঁজতে তোমাকে, কিন্তু তুমি রুমে ছিলে না বলে চলে যাচ্ছিলাম। রুহি এবার স্বস্তির নিঃশ্বাস নিয়ে বলল, কি দরকার ছিল বলুন? কালকে সকালে আমরা ঢাকা ব্যাক করবো, যান, সব কিছু গুছিয়ে নাও। কালকেই? বলেই সাইফান চলে গেল। রুহি সেদিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস নিল। এরপর নিজের রুমে এসে এক গ্লাস পানি খেয়ে বিছানায় বসলো। জানালা দিয়ে বাহিরে তাকিয়ে রুহি বলল, আমি ঢাকা ব্যাক করব ঠিক আছে, কিন্তু সেটা একা, কারণ কালকে সকালের তাজা নিউজই হবে রিহান খানের কুকর্মগুলো। হঠাৎই দরজায় নক করা হলো। রুহি নিজেকে ফোন এবং ব্যাগটাকে ঠিক জায়গায় রেখে দরজা খুলল। দরজা খুলতে সাইফানকে দেখে এক দফা অবাক হলো রুহি। তা দেখে সাইফান বলল, যান, আমার অস্থির লাগছে, আমাকে একটু তোমার কাছে থাকতে দিবে? রুহি উত্তরে মাথা নাড়িয়ে হাঁ করলো। সাইফান রুমের ভেতরে এলো। রুহি দরজা লাগিয়ে সে বিছানায় বসলো। সাইফান নিচে বসে রুহির কোলে মাথা রাখলো। চোখ জোড়া বন্ধ করে বলল, জান, আমি কি তোমাকে পাবো না? হঠাৎ এমন প্রশ্নে রুহি একটু চমকালো। তা বুঝতে পেরে সাইফান বলল, আমি কেমন তা হয়তো তুমি অনেকের কাছ থেকেই জেনেছো, কিন্তু আমি আসলে কেমন তা তুমি নিজেই কয়েকদিন আমার সাথে থেকেই বুঝেছো নিশ্চয়ই। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না, জান। শোনো, একটা কথা মনে রেখো, জীবনে যাই হোক তোমার সাথে আমার সম্পর্ক থাক বা না থাক, আমার দরজা তোমার জন্য সব সময় খোলা থাকবে। কথাগুলো শুনে রুহি এক দীর্ঘশ্বাস নিল। বলল, আমার সম্পর্কে জানেন কিছু? আমার পরিবার নেই সাইফান। আমার আগে একটা বিয়ে ভেঙে গিয়েছিল, তাও বিয়ের আসরেই। রুহির কথাটা ঠিক বজ্রপাতের মতো ঠেকলো সাইফানের কানে। রুহি আরও বলল, আসলে বিয়েটা ভেঙে যাওয়ায় বাবা অনেক কষ্ট পায়। অনেক ধার করে বাবা বিয়ের জোগাড় করেছিল। বিয়ে ভেঙে যায় কয়েক ঘন্টা পরে পাওনাদাররা এসেছিল বাবার কাছে। বাবা টাকা দিতে পারেনি। শেষে বাবা গলায় দড়ি দেয়। আমার নিজের মা নেই। সৎমা আমাকে ওই দিন বাড়ি থেকে বের করে দেয়। যেহেতু পাওনাদাররা আমার বাবার থেকে টাকা পায়নি, তাই তারা আমার ওপর নজর দেয়। সৎমা বাড়ি থেকে বের করে দেওয়ার পর ওই রাতে আমি কোথায় যেতাম? অসহায় হয়ে রাস্তার এক কোণায় বসেছিলাম। তখনই সেই পাওনাদাররা আবারও আসে। আবার তারা আমাকে নিয়ে অনেক বাজে পরিকল্পনা করে এবং আমার সাথে জোর জবরদস্তি শুরু করে।
আমি কোনো রকম দৌড়ে ফালালে ওরা আসে। শেষে একটা বাসে উঠে পড়ি, তাতেও শক হয় না। বাসে তেমন লোক না থাকায় বাস ড্রাইভার এবং কয়েকজন আমার দিকে বাজে নজর দেয়। আমার গায়ে যা গহনা ছিল সব ওদের খুলে দিলে ওরা সেসব দেখতে ব্যস্ত হয়ে পড়ে। এই সুযোগে আমি পালিয়ে আসি, আর এরপরই আপনার গাড়ির সামনে পড়ি। এক নাগাড়ে কথাগুলো বলে থামলো রুহি। চোখের পানি মুছে নিয়ে সাইফানের দিকে তাকাতেই রুহি দেখলো সাইফান ওর দু হাতে রুহির চোখের পানিগুলো ধরে রেখেছে। রুহি সাইফানকে কিছু বলতে নেবে, তখনই সাইফান বলল, ওই বাস্টার্ডগুলোকে দেখলে চিনতে পারবে? উত্তরে রুহি হাসি চোখ মাথা নাড়ালো। সাইফান আবারও রুহিকে জিজ্ঞেস করলো, বিয়েটা কেন ভেঙেছিল? কারণ দেখানো হয়েছিল আমি ছোট তাই, কিন্তু আসল কারণ ছিল যার সাথে বিয়ে ঠিক হয়েছিল আমার সে অন্য কাউকে ভালোবাসে। আর শুধু তাই না, আমি গ্রামের মেয়ে এবং এসএসসি ফেল একটা মেয়ে, তাই সেদিন আমার বিয়েটা ভেঙে যায়। যদি সেদিন সাধারণভাবে সবাইকে বুঝিয়ে জানিয়ে বিয়েটা ওই লোকটাকে ভাঙতো তাহলে হয়তো এত কিছু হতো না, কিন্তু সে এসব করেনি। সে একটা ভালো ভাবেনি বিয়েটা ভাঙলে আমার কি হবে। শহরের মেয়ে হলে হয়তো এটা অন্যরকম হতো, কিন্তু গ্রামে যে এমন হলে বেঁচে থাকা দায় হয়ে যায়। কথাগুলো বলে দীর্ঘশ্বাস নিল রুহি। সাইফান আর কিছু না বলেও উঠে যেতে যেতে বলে গেল, ঘুমিয়ে পড়ো। রুহি হাসলো কথাটা শুনে, বিড়বিড় করে বলল, এই ঘটনাগুলো শোনার পর যে আমার উপর থাকা সমস্ত আকর্ষণ শেষ হয়ে যাবে তা আমি জানতাম। আমি আগেই বলতাম কথাগুলো, কিন্তু কেন যেন আপনার এই যত্ন, আদর ও ভালোবাসা আমার খুব উপভোগ করতে ইচ্ছে করছিল, তাই বলতে দেরি হলো। যাক, অবশেষে সাইফান নামের অধ্যায়টাও আমার জীবন থেকে সমাপ্ত হতে চলেছে। ঘড়ির কাঁটা দিয়ে ছুঁয়েছে ভোর 4টায়। কালো চাদর গায়ে জড়িয়ে রুহি বের হলো রিসোর্ট থেকে বেরিয়ে পার্কিংয়ে আসতে রুহি দেখলো রিহান কারোর সাথে কথা বলছে। রুহি আড়ালে দাঁড়িয়ে দেখতে লাগলো। কথা বলা শেষে রিহান রিসোর্টের ভিতরে চলে গেল। রুহি আড়াল থেকে বেরিয়ে দৌড়ে সেই ব্যক্তির পিছু নিল যার সাথে রিহান কথা বলছিল। রুহি দেখলো ব্যক্তিটি একটা বাড়ির সামনে এসে দাঁড়িয়ে চাবি বের করতে লাগলো। এবার রুহি আর দেরি করলো না, ব্যক্তিটির সামনে গিয়ে ফেরালো নিজের দিকে। তুমি? অর্ণাকে দেখে চমকালো রুহি। অর্ণা তো একজন জার্নালিস্ট। কোনো এক ফেস্টিভ্যালে রুহির সাথে অর্ণার পরিচয় হয়। অর্ণা রুহিকে দেখে জিজ্ঞেস করলো, রুহি তুমি? আপু, কিন্তু তুমি ওই লোকটার সাথে কি কথা বলছিলে? কার কথা বলছো? ডক্টর রিহান খান। এবার অর্ণা থেমে গেল। রুহি বুঝলো ব্যাপারটা, তাই ও অর্ণাকে নিয়ে বাড়ির ভেতরে গেল। এরপর জিজ্ঞেস করলো, বলো আপু, কি হয়েছে? ওই লোকটা কি তোমার সাথে কোনো অসভ্যতামি করেছে? তোমাকে এমন লাগছে কেন? রুহির প্রশ্নে অর্ণা ঘামতে লাগলো। তখন ওর হাত থেকে একটা রিপোর্ট নিচে পড়ে গেল। রুহি সেই রিপোর্টটা তুলে নিল। এরপর মনোযোগ দিয়ে রিপোর্টটা পড়ে অর্ণাকে বলল, তুমি প্রেগনেন্ট? এবার অর্ণা চুপ থাকতে পারল না, কান্না মিশ্রিত কণ্ঠে বলল, হ্যাঁ। বাবা কে বাচ্চার? অর্ণা উত্তর দিল না। কিছুক্ষণ চুপ থেকে রুহি জিজ্ঞেস করলো, রিহান খানের সাথে তোমার সম্পর্ক কি অর্ণা আপু? রুহির প্রশ্নের উত্তর এবারও এলো না, তাই ও অর্ণার সামনে বসলো। অর্ণার হাতের উপর হাত রেখে বলল, আমি রিহান খানের আসল চেহারাটা জানি আপু, আর আমি তোমাকেও চিনি, তাই প্লিজ আমাকে সত্যটা বলো। রুহির কাছে ভরসা পেয়ে অর্ণা বলল, আজ থেকে কয়েক মাস আগে আমার কাজ শেষ করতে দেরি হয়ে যায়, আর আমি যে বাসায় থাকতাম সেটা একটু ভেতরের দিকে হওয়ায় অত রাতে কোনো গাড়ি পাচ্ছিলাম না। তখনই রিহানের গাড়িটা আমার সামনে পড়ে। আমি লিফট চাইলেও রাজি হয়, কিন্তু ড্রাঙ্ক ছিল, আমার সাথে বাজে বিহেভ করে। কথাগুলো বলে অর্ণা মুখ চেপে কান্না আটকানোর চেষ্টা করে। রুহি এবার শান্ত কণ্ঠে জিজ্ঞেস করে, তুমি কোনো আইনি পদক্ষেপ কেন নেওনি? নিতে পারিনি, কারণ রিহান আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে। যদি আমি পুলিশে জানাই তবে ও কিছু ভিডিও ভাইরাল করে দিবে। রুহির ঘৃণা হতে লাগলো রিহানের উপর। একটা মানুষ এতটা বাজে কিভাবে হয়? রুহির ভাবনার মাঝে অর্ণা বলল, তুমি এখানে এখন নিরুপায়, আমার মরা ছাড়া আর কোন নেই উপায়। আমি কি করব? অর্ণার এই অসহায় আর্তনাদ রুহির খারাপ লাগলো। ও বলল, তুমি আমার সাথে চলো, আমি কথা দিচ্ছি রিহান খানের সর্বোচ্চ শাস্তি আমি দিব। কিন্তু? কোনো কিন্তু না আপু, অনেক সহ্য করেছ, আর না, চলো আমার সাথে। রুহির কথায় অর্ণা রাজি হলো। ওরা অর্ণার বাড়ি থেকে বেরিয়ে মেন রোডে উঠতেই একটা ট্যাক্সি পেল। ওরা তাতে উঠে পড়ল। মাঝপথে ওদের ট্যাক্সিটা খারাপ হয়ে গেল, আর তখনই
ওরা হেঁটেই কিছু দূর পথ এলো, ততক্ষণে সকাল হয়ে গেছে। রুহি অর্ণাকে নিয়ে পৌঁছালো তুর্যের ডিপার্টমেন্টে। তুর্য রুহিকে দেখে হেসে জিজ্ঞেস করলো, কেমন আছো রুহি? উত্তরে রুহি বলল, আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি সব প্রমাণ এনেছি, এবার বাকি কাজ তোমার। আর উনি হলো অর্ণা আপু। রুহি অর্ণাকে ইশারা করলো তুর্যকে সবটা বলার জন্য। অর্ণা সব বলল। সব শুনে তুর্য বলল, চিন্তা করো না রুহি, রিহান খানের শাস্তি এবার নিশ্চিত। আমি এতদিন যে প্রমাণ জোগাড় করতে হিমশিম খাচ্ছিলাম, তুমি তা কয়েক মাসেই আমাকে এনে দিয়েছ। আমি এবার সর্বোচ্চ চেষ্টা করব রিহানকে শাস্তি দেওয়ার। ধন্যবাদ তোমাকে। উত্তরে রুহি হাসলো। এরপর বেরিয়ে এলো ডিপার্টমেন্ট থেকে। বের হতে রুহি মুখোমুখি হলো কালো স্যুট পরিহিত 6 জন লোকের। লোকগুলো রুহিকে দেখে সালাম জানালো। এরপর একটা লেটার দিল রুহির হাতে। রুহি ব্রু কুঁচকে লেটারটা নিল। লোকগুলো চলে গেল। অদ্ভুত ঘটনায় রুহি ডানে বামে তাকিয়ে কাউকে খোঁজার চেষ্টা করলো, কিন্তু তেমন কাউকেই দেখতে পেল না ও। এবার লেটারটা খুলল রুহি। তাতে একটা চেক রয়েছে। রুহি চেক দেখে আরেক দফা অবাক হলো। 52 লাখ টাকার চেক কে দিল ওকে? রুহি ভাবলো হয়তো ভুল করে ওকে কেউ দিয়েছে, তাই ওই লোকগুলোকে খুঁজতে লাগলো চেক ফেরত দেওয়ার জন্য, কিন্তু লোকগুলোকে রুহি কোথাও পেল না। এবার বিরক্ত হয়ে রুহি রিক্সা নিল। উদ্দেশ্য সাইফানের ফ্ল্যাট, কেননা এই মুহূর্তেও ওই দিকটার পরিবেশ জানাটা বেশি জরুরি। রুহি বেশ কিছুক্ষণের মধ্যে ফ্ল্যাটে পৌঁছালো। রিক্সা থেকে নামতেই ফ্রিসার কল এলো রুহির ফোনে। রুহি কল রিসিভ করতে ফ্রিসা বলল, রুহি আপু, তুমি ধানমন্ডির বাসায় এসে পড়ো। মানে তোমরা কোথায়? আমরা একটু আগে টাকা পৌঁছেছি, তুমি তাড়াতাড়ি আসো প্লিজ। বলে ফ্রিসা ফোন কেটে দিল। রুহির ব্যাপারটা ভালো লাগলো না, কেননা ফ্রিসা একবারও জিজ্ঞেস করলো না ও কোথায়, কেন এভাবে এসে পড়েছে। রুহি ফ্রিসার কথা অনুযায়ী ধানমন্ডিতে গেল না, ও গেল ওর এক বান্ধবীর বাসায়। আপাতত কয়েকটা দিন এখানে থাকা সেফ বলে মনে করছে রুহি। দেখতে দেখতে কেটে গেল 7 দিন। রুহি এই 7 দিন হলো জ্বরে ভুগছে। এই 7 দিনে প্রিসার আর কোনো কল আসেনি, এমনকি সাইফানেরও কোনো কল আসেনি। সাইফানের কল না আসার ব্যাপারটা রুহিকে যে অনেক ভাবাচ্ছে। রুহি কয়েকবার ফোন হাতে নিয়ে চেষ্টাও করেছে সাইফানের নাম্বার ডায়াল করার, কিন্তু শেষ পর্যন্ত কল করে উঠতে পারেনি। আজ জ্বরটা একটু কম, তাই রুহি ভাবলো একবার খোঁজ নেওয়া দরকার সাইফানের। তাই ও দুপুর 2টোর সময় রেডি হয়ে বের হলো সেদিনে প্রিসার বলা ঠিকানার উদ্দেশ্যে। কিছুক্ষণের মধ্যে পৌঁছেও গেল রুহি। বাড়ির সামনে দাঁড়িয়ে রুহি প্রিসার নাম্বারে ডায়াল করলো। কয়েকবার রিং হতেই প্রিসা কল রিসিভ করলো। রুহি ওকে জানালো বাসার নিচে দাঁড়িয়ে আছে। প্রিসা এসে রুহিকে বাসার ভিতর নিয়ে গেল। বাসার ভেতরে আসতে রুহি প্রিসাকে জিজ্ঞেস করলো, সাইফান কোথায় রুহি? সাইফানের নাম শুনতে প্রিসার মন খারাপ হয়ে গেল। তা দেখে রুহি ব্রু কুঁচকে ফেলল। প্রিসা মূলের মুখে বলল, ভাইয়া চলে গেছে আপু। মানে? সেদিন আমাদের ফেরার কথা ছিল, তুমি তো হুট করে গায়েব হয়ে গেলে। সকালে আমরা যখন বের হব তখন তুমি নেই। আমরা সবাই তোমাকে খুঁজলেও ভাইয়া চুপ করে এক জায়গায় দাঁড়িয়েছিল। তখনই খবর এলো পুলিশ আসছে ভাইয়াকে অ্যারেস্ট করার জন্য। আর এই খবরটা দাদাভাই আগে পায়। এরপর জোর করে ভাইয়াকে পাঠিয়ে দেয়। কিন্তু জানো আপু, যাওয়ার পর থেকে ভাইয়া একটা ফোনও করেনি। আমি কতবার কল করেছি, ফোন বন্ধ। দাদাভাইয়ের সাথে নাকি গিয়ে কথা বলেছিল। এরপর দাদাভাইয়ের সাথেও আর যোগাযোগ নেই। সব শুনে রুহি থম মেরে রইল। বুঝতে পারলো সব কিছুই রিহানের সাজানো নাটক। সাইফানকে ইচ্ছে করে রিহান সরিয়ে দিয়েছে। রুহি ফ্রিসাকে জিজ্ঞেস করলো, রিহান স্যার কোথায়? দাদাভাই স্টাডি রুমে আছে। আচ্ছা বলেই রুহি স্টাডি রুমের দিকে পা বাড়ালো। যেতে যেতে রুহি চিন্তা করতে লাগলো, তুর্য কিছু করছে না কেন এখনো? সমস্ত প্রমাণ আমি ওর হাতে দিয়েছি। অর্ণা আপু নিজে রাজি হয়েছে রিহান খানের বিরুদ্ধে সাক্ষী দিতে, তাহলে দেরিটাই কিসের? কথাগুলো ভাবতে ভাবতে রুহি স্টাডি রুমের সামনে এসে দাঁড়ালো। একটা দীর্ঘশ্বাস নিয়ে পা রাখলো স্টাডি রুমের ভেতরে। রুমে প্রবেশ করতে রুহি দেখলো রিহান মনোযোগ দিয়ে বই পড়ছে। কারোর উপস্থিতি টের পেয়ে রিহান পিছন দিকে ফিরে রুহিকে দেখলো। বসা থেকে উঠে দাঁড়িয়ে রুহিকে বলল, আমি জানতাম তুমি আসবে। আমি জানতাম নীরবতা সম্মতির লক্ষণ। সেদিন তুমি রিসোর্ট থেকে ওভাবে না চলে গেলে সাইফানকে সরানো সহজ হতো না। সেদিন ওর মাথায় তোমার চিন্তা ঘুরছিল, আর তাই ও বুঝতেও পারেনি ঠিক কীভাবে ওকে ট্রাফে ফেলে আমি দেশ ছাড়া করেছি। সব কিছু তোমার জন্য সম্ভব হয়েছে রুহি। বলেই রিহান রুহিকে জড়িয়ে ধরতে গেল। রুহি সরে দাঁড়ায়। তা দেখে রিহান বলে, তুমি এমন রেগে আছো কেন? ওই পাগলটা কিছু ভালো হয়েছে। আমরা এখন আমাদের সংসার সাজাবো, চলো আমার সাথে। কোথায়?
শপিংয়ে? আমি যাব না স্যার, আপনি যান বলেই রুহি চলে গেল। রুহি যেতে আহিলি এলো। আহিলি এসে রিহানকে জিজ্ঞেস করলো, রুহি এখানে যে? এসেছে। আমি তো অর্ণার চক্করে ভুলেই গিয়েছিলাম রুহির কথা। অর্ণার কোনো খোঁজ এখনো পাইনি। আশা করছি তুমি বিপদে পড়তে চলেছ। আহিলির শেষ কথাটা রিহানের রাগ তুলে দিল। ও চিৎকার করে বলল, অসম্ভব। অর্ণার এত সাহস নেই যে ও আমার বিরুদ্ধে গিয়ে কিছু করবে। ওকে হয়তো কেউ সাহায্য করছে, কিন্তু কে? তাকে খুঁজে বের করো। আমি কয়েকটা দিন এসব ঝামেলা থেকে দূরে থাকব। কেন? রুহির জন্য। দেখো, এতদিন এসব ঝামেলা আমি রুহির কথা ভুলেই গিয়েছি। সাইফানকে আমি সরিয়ে দিয়েছি ঠিকই, কিন্তু আমি জানি ও বেশি দিন দমে থাকবে না। তাই যত দ্রুত সম্ভব আমি বিয়েটা সেরে দেশ থেকে চলে যাব রুহিকে নিয়ে। সাইফান কোথায় রিহান? সেটা জেনে তোমার কি দরকার? নিজের কাজগুলো করো ভালো করে, যাও বলে রিহান বই পড়ায় মনোযোগ দিল। দেখতে দেখতে কেটে গেল আরও 2 দিন। এই 2 দিন রুহি এই বাড়িতে আছে। সাইফান কোথায় সেটা জানার চেষ্টা করতেই রুহি এখানে থেকে গেছে। প্রতিদিনকার মতো আজও রুহি দুপুরে বসে বসে ফোন ঘাটাঘাটি করছিল। ঠিক তখনই ওর চোখ লেগে যায় এবং ঘুমিয়ে পড়ে। ঘুম ভাঙে সন্ধ্যায়। ঘুম থেকে উঠে রুহি ফ্রেশ হয়ে আসতে দেখতে পায় বিছানার উপর একটা গোলাপ রাখা। রুহি ভাবে সাইফান এসেছে, তাই ও পুরো রুম খুব ভালো করে চেক করে, কিন্তু ফলাফল শূন্য। এবার রুহি বিরক্ত হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে নিজে বলে, কেন করছিস রুহি এমনটা? তুই তুই কি চলছে তোর মনে? তুই তো এতদিন ধরে যা করেছিস সবটা রিহান খানের আসল রূপ সবার সামনে আনার জন্য এবং নিজের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে। তাহলে আজকাল কেন তুই সাইফানের খেয়ালে বন্দি থাকিস? তুই কি সাইফানের উপর দুর্বল হয়ে পড়েছিস? না রুহি, এমনটা করিস না। তোর জীবন যে আর 5টা মেয়ের মতো নর্মাল না। তুই তো সাইফান নামে পাগল হয়ে যাক তোর জীবন থেকে। রিয়ান খান না চাইতেও তোর সেই চাওয়া পূরণ করেছে। এবার তুই নিজের কাজে মনোযোগ দে। কথাগুলো বলেই রুহি বিছানায় গিয়ে বসলো। জোরে জোরে শ্বাস নিল 3টা। এরপর শান্ত হলো মন। তখনই রুহির নজরে পড়লো একটা শপিং ব্যাগ। এবার ব্যাগের উপর থাকা একটা সিরকুট। রুহি সিরকুট খুললো। তাতে লেখা, তোমার জন্য ছোট্ট একটা উপহার। আশা করবো এটা পরে ছাদে আসবে ঠিক 9টার সময়। আমি অপেক্ষা করবো। সিরকুটটা পরে রুহি ঘড়ির দিকে তাকালো। 7:52 বাজে। 9টায় ছাদে যেতে বলেছে। কে দিল এই সিরকুট? সাইফান এসেছে কি? রুহি আবারও নিজের অজান্তে সাইফানের কথা ভেবে ফেলল। এদিকে সময় পেরিয়ে বাজলো 8:50। রুহি সেই শপিং ব্যাগে রাখা কালো রঙের গাউনটা পরে নিল, চুলটা বাঁধ নিল, এরপর কানে ইয়াররিং পরে নিয়ে বের হলো রুম থেকে। পুরো বাড়িটা আজ অন্ধকার কেন? কথাটা ভাবতে ভাবতে ছাদে উঠল রুহি। ছাদের দরজা পা রাখতে আলো এসে পড়লো রুহির মুখে। রিহান এসে রুহির সামনে হাত বাড়িয়ে দিল। রুহি রিহানের হাত ধরে সবার মাঝে এসে দাঁড়ালো। রুহি খেয়াল করলো অনেক মানুষ উপস্থিত এখানে। তাদের মধ্যে সেনামুখ বলতে শুধু প্রিসাই রয়েছে। বাকিদের রুহি কুসমিন কালেও দেখেনি। রুহির ভাবনার মাঝে ওকে নিয়ে রিহান সবার মাঝে দাঁড় করিয়ে বলল, আজকের এই আনন্দ আয়োজনের মধ্যমণি তুমি রুহি। আজকে আমার জন্মদিন, আর এই জন্মদিনের উপহারটা আমি নিজে তোমার কাছে চাচ্ছি। রিহানের রেহেন কথায় রুহি ভ্রু কুঁচকে ফেলল। তা দেখে রিহান হাঁটু গেড়ে বসলো রুহির সামনে। এরপর পকেট থেকে একটা হীরের আংটি বের করে রুহির সামনে ধরে বলল, উইল ইউ বি মাই লাইফ পার্টনার? সকলের সামনে এভাবে প্রপোজ করে রুহি ঘাবড়ে গেল। আশপাশ থেকে সকলে রুহিকে হ্যাঁ বলতে বলেছে। রুহি রিহানের মুখের দিকে এক পলক তাকিয়ে সবার দিকে তাকালো। সবার আশা করে আছে রুহি হ্যাঁ বলবে। রিহানের চোখে মুখে খুশির ঝলক, কারণ ও জানে রুহি হ্যাঁ করবে। আর রুহির একটা হাঁয়ের সাথে রিহান একটা বাজি জিতবে। রিহানের আর অপেক্ষা করতে হচ্ছে না। কেন এখনো কিছু বলছে না রুহি? রিহান চোখের ইশারায় রুহিকে উত্তর দিতে বলল। আর ঠিক তখনই একটা কথা এসে বাড়ি খেলো রুহির কানে। রুহির প্রথমে ভাবলো ওর মনে ভুল, কিন্তু পরক্ষণে আবারও শুনলো জান। এবার রুহি বুঝলো এটা ভুল নয়, আসলেই সাইফান ডাকছে। কিন্তু কোথায় সাইফান? রুহি মাথা তুলে চারদিকে সাইফানকে খুঁজতে লাগলো। এবার রুহি রিহানের সামনে থেকে সরে যেতে নিলে রিহান রুহির হাত ধরে ফেললো। রুহি রিহানের হাত ছাড়িয়ে চলে গেল। এতে করে উপস্থিত সকালে অবাক হলেও প্রিসা খুশি হলো। রুহির চোখ যখন সাইফানকে খুঁজতে ব্যস্ত, ঠিক সেই সময় সেই দিনের লোকগুলো এসে উপস্থিত হলো। রিহান রুহির কাছে যেতে নিলে তারা রুহির সামনে দাঁড়িয়ে পড়লো। এতে করে রিহানের রাগ বেড়ে গেল। ও বলল, তোমরা কারা? এভাবে আমার আর রুহির মাঝে দাঁড়িয়ে আছো কেন? রিহানের প্রশ্নের উত্তর লোকগুলো দিল না।
যেন তারা শুনতেই পেল না রিহান কিছু বলছে। উপস্থিত সকল কলিগ বন্ধু বান্ধবের মাঝে নিজের মান সম্মান ধূলিসাৎ হতে দেখে রিহাদ উন্মাদ হয়ে গেল। রুহিকে উদ্দেশ্য করে বলল, এসব কি শুরু করেছো তুমি? ওরা কারা? রিহানের প্রশ্ন উত্তরে রুহি বিরক্ত হয়ে বলল, আমি কি করে বলবো ওরা কারা? আমি চিনি না। তাহলে ওদের সরে যেতে বলো তুমি। আমার এত ফ্রেন্ডস কলিগদের মাঝে আমার এভাবে অপমান করো না। আজ একটা ইম্পর্টেন্ট দিন আমাদের জন্য। কিসের ইম্পর্টেন্ট দিন স্যার? রুহির এই না জানার ভাবটা আগুনে ঘি ঢালার মতো কাজ করলো। রিহান কিছু বলতে নিবে তখনই অফিসার তুর্য এসে হাজির হলো। তুর্য রিহানকে জিজ্ঞেস করল, ডাক্তার রিহান খান ভালো আছেন? তুর্যকে দেখে রিহান চোখ ছোট ছোট করে ফেললো। তা দেখে তুর্য হাসলো, বলল, অবাক হচ্ছেন আমাকে দেখে? আমাকে দেখে যদি এত অবাক হন তাহলে ওদের দেখি কি করবেন? তুর্যর প্রশ্নটা বুঝতে কয়েক মিনিট সময় লাগলো রিহানের। তুর্যর কথা শেষ হতেই আহেলি এবং অর্ণা এসে দাঁড়ালো। রিহান আহেলিকে জিজ্ঞেস করলো, তুমি? আহেলি মাথা নাড়িয়ে হাঁ করলো। এরপর বললো, আসলে কি বলো তো রিহান, এতদিন এত খারাপ কাজ করেছি যে আর পারছি না পাপের বোঝা নিয়ে চলতে, তাই এবার সত্যের স্বাদ নিতে এসেছি আমি। অসম্ভব। আহেলি, তুমি এসব কি বলছো? আজ আমার জীবনের এত ইম্পর্টেন্ট দিন আর তোমরা সবাই এমন করছো? রিহানের কথায় তুর্য হাসলো। রিহানের সব কুকর্ম একে একে প্রমাণ সহ দেখালো রিহান কেমন। উপস্থিত সকলে সব দেখে রিহান বললে, এসব মিথ্যা। আমার বিরুদ্ধে এসব চক্রান্ত করার মানে কি অফিসে? আপনি চেনেন না আমাকে? ডক্টর রিহান খানে কি করতে পারে সম্পর্কে আপনার কোনো ধারণাই নেই। রিহানের কথাগুলো শুনে রুহি হেসে বলল, ডাক্তার রিহান খানের ক্ষমতা সম্পর্কে না জানলো আর রেপিস্ট রিহান খানের ক্ষমতা সম্পর্কে আমরা জানি। আর তাই সমস্ত প্রমাণ সাথে নিয়ে অফিসার এখানে এসেছে। রুহি, তুমি এভাবে বলছো কেন? তুমি তো জানো আমি কেমন। স্যার জানি। আপনি সৌন্দর্যের পূজারী, আর তাই কয়েক বছর আগে একটা গ্রামের মেয়েকে বিয়ের আসরে বিয়ে না করে চলে এসেছিলেন। ভাবনেনি মেয়েটির কি হতে পারে, ভাগ্যের কি খেলা দেখুন। স্যার, যাকে আপনি রিজেক্ট করলেন বিয়ের আসরে তাকে আজ সবার সামনে প্রপোজ করছেন বিয়ে করার জন্য। রুহির কথাগুলো রিহানের কানে তীরের মতো ঠেকল। রিহানের এখন মনে পড়লো কয়েক বছর আগের সেই ঘটনাটি। রিহানের ভাবনার মাঝেই রুহি আবারও বলল, আজ আমিও আপনাকে রিজেক্ট করছি স্যার। আমি অনেক ভালো লাইফ পার্টনার ডিজার্ভ করি। আপনার জন্য আমার বাবাকে আমি হারিয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় বিপর্যয় ঘটেছে শুধুমাত্র আপনার জন্য স্যার। তাই আমি হৃদিতা জাহান রুহি আপনাকে বলছি, আপনি কারোর জন্যই একজন ভালো জীবন সঙ্গী নন। আপনি বোঝেন টাকা আর সৌন্দর্য, সত্যিকারের ভালোবাসার মূল্য আপনি দিতে জানেন না। আপনার জন্য এই রঙিন পৃথিবীর নয়, অন্ধকার জেলে একমাত্র স্থায়ী ঠিকানা। কথাগুলো এক নাগাড়ে বলে রুহি চোখের পানি মুছে নিল। উপস্থিত সকলে ঘৃণার চোখে তাকালো রিহানের দিকে। রিহান সব শুনে চুপ করে রইল, কিছু বলার মতো ভাষা খুঁজে পেল না। তুর্য রিহানকে নিয়ে যেতে নিলে পিছন থেকে সাইফান বলল, ওয়েট অফিসার, ওনার সাথে আমার কিছু বোঝাপড়া বাকি আছে। সাইফানকে দেখে রুহি নিজের অজান্তেই ভীষণ খুশি হলো। সাইফান রুহিকে পাশ কাটিয়ে রিহানের কাছে যেতে যেতে রুহির বানটা খুলে দিল। এরপর রিহানের সামনে দাঁড়িয়ে বলল, নিজের ভাইয়ের বউয়ের দিকে হাত বাড়ানোর জন্য কি শাস্তি হওয়া উচিত দাদাভাই? রিহান ভ্রুক্ষেপহীনভাবে বলল, বউ এখনো হয়নি। তা শুনে সাইফান হাসলো। এরপর রিহানের কানে কানে কিছু বলল, যা শুনে রিহানের চোখ জোড়া বড় বড় হয়ে গেল। রুহি বিষয়টা খেয়াল করলো। সাইফান এবার তুর্যকে বলল রিহানকে নিয়ে যেতে। রিহানের সাথে অর্ণা এবং আহিলিও গেল তুর্যের সাথে। এরপর একে একে সব গেস্টরা চলে গেল। প্রিশা সাইফান আর রুহিকে একা রেখে নিচে নেমে গেল। সবাই চলে যাওয়ার পর সাইফান রুহির মুখে মুখে দাঁড়ালো। রুহি সাইফানকে দেখে ঠোঁটের কোণে রক্ত লেগে আছে, অর্থাৎ সাইফান মারামারি করেছে, কিন্তু কার সাথে? রুহির ভাবনার মাঝে সাইফান রুহিকে জিজ্ঞেস করলো, আমাকে মিস করেছো জান? না। সাইফান হাসলো। তা দেখে রুহি ব্রু কুঁচকে ফেলল। সাইফান দুই হাত রুহির কাঁধে রেখে বলল, মিস না করলে তুমি আমাকে খুঁজছিলে কেন? আমি খুঁজেছি? সাইফান আবারও হাসলো। রুহি বলল, আপনি কি শর্তে ভুলে গেছেন? সাইফান মাথা নাড়িয়ে না করলো। তা দেখে রুহি বলল, হাত নামা। না, তুমি বলেছিলে বিয়ের আগে তোমাকে টাচ করা যাবে না। আমি বিয়ে করার আগে তোমাকে টাচ করিনি। মানে আমি আমার বউকে টাচ করেছি। আপনি হেয়ালি করছেন সাইফান। সাইফান আবারও হাসলো। এরপর রুহির হাত ধরে ওই লোকগুলোর সামনে দাঁড় করালো। এরপর বলল, ওরা আমারই লোক। আমি যখন ব্যস্ত থাকবো বা তোমার কাছে থাকতে পারবো না তখন ওরা তোমাকে গার্ড দিবে। দরকার নেই। আচ্ছা জান, তুমি বোঝো না আমার চিন্তা। না, আপনি ছিলেন কোথায় মাঝের কয়েকদিন? আমাদের আগের বাসায় ছিলাম। রিহান খান চেয়েছিল আমাকে কিডন্যাপ করে সরিয়ে দিতে, বাট পারেনি। সাইফানের মুখে রিহান
এর নাম শুনে রুহি অবাক হলো। তা দেখে সাইফান ফিস করে বলল, সরি জান। কেন? একটা ছোট্ট মিথ্যে বলেছি তোমাকে জান। রুহি জিজ্ঞাসা দৃষ্টিতে তাকালো সাইফানের দিকে। তা দেখে সাইফান বলল, সেদিন তোমাকে অফিসের পেপারসের সাথে রেজিস্ট্রি পেপারেও সাইন করিয়ে নিয়েছি। কথাটা শুনে সাইফানের দিকে অগ্নি দৃষ্টিতে তাকালো রুহি। তা দেখে সাইফান কানে ধরে সরি বলল। রুহি আর কিছু না বলে হন হন করে নিচে চলে গেল। রুহি যেতে সাইফান লোকগুলোকে বলল, তোমরা এখনো যাওনি? না স্যার। কিছু দেখেছ? না স্যার। গুড। সাইফান কাউকে সরি বলে না। যাও এখন। লোকগুলো চলে গেল। রাত 12টা। রুহি বসে পড়ছে। ওর রুমের দরজাটা হালকা লাগানো। সাইফান রুহিকে পড়তে দেখে ডিস্টার্ব না করে সোজা রুমে ঢুকে ব্যালকনিতে চলে গেল। 20 মিনিটের মাথায় সাইফান ব্যালকনি থেকে রুমে আসতেই চমকে গেল, কেননা রুহি ঝাড়ু হাতে দাঁড়িয়ে আছে। সাইফান কিছুটা শান্ত স্বরে জিজ্ঞেস করল, কি হয়েছে জান? আপনি এখানে কি করছেন? আমি তো জান তোমাকে দেখতে এসেছিলাম। দেখা শেষ? না জান, তোমাকে দেখার তৃষ্ণা যে আমার সারা জীবনের। কথাটা বলে সাইফান রুহির মুখোমুখি দাঁড়ালো। কিছুক্ষণ চুপ থেকে বলল, জান, বিয়েটা আমার জন্য জরুরি ছিল। কবুল বলে বিয়েটা তোমার ইচ্ছেতে 3 মাস পরেই হবে। আর যদি 3 মাস পর তুমি না চাও আমাকে বিয়ে করতে, তাহলে সেটা আমাকে জানিয়ে দিও। আমি ওই রেজিস্ট্রি পেপারটা জ্বালিয়ে দিব। মোট কথা, তোমার উপর থেকে সমস্ত অধিকার আমি তুলে নিব। ভেবে নিব তুমি আমার ভাগ্যে ছিলেই না, কিন্তু কখনো তোমার পথের বাধা হব না। কথাগুলো বলে সাইফান রুম থেকে যেতে নিলে রুহি পিছন থেকে জিজ্ঞেস করলো, আপনার ওই রোগগুলো আমাকে একটা চেক দিয়েছিলাম, সেটা কিসের? প্রশ্নটা শুনে সাইফান এক প্রকার জোর করেই বলল, দেনমোহরের টাকা। তুমি ওটা রেখে দিও, আর না রাখতে চাইলে খেয়ে ফেলিও। কথাটা শুনে রুহি মুখ ভোতা করে ফেলল। সে আবার কেউ খায়? তো ভিউয়ার্স, গল্পের এই পর্বটা কেমন হয়েছে একটু কমেন্টস করে জানাবেন। গল্পটা দেরি করে দেওয়ার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আশা করছি এভাবে আর দেরি হবে না। গল্পটার আর এক পর্ব আছে, সামনের পর্ব খুবই ইন্টারেস্টিং। আশা করছি আপনাদেরকে পাশেই পাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।